দয়া করে প্লিজ ছেড়ে দিন আমাদের। আমরা কিছু জানি না, আমরা তো শুধু টাকার জন্য কাজ করি। একজন কাঁদো কাঁদো গলায় বলল। সেই আগন্তুক চুপচাপ দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। মুখে এক ফোঁটা অনুভূতিও নেই, চোখে যেন আগুনের শিখা, ঠোঁটে অদ্ভুত এক বাঁকা হাসি। তার মুখটা অর্ধেক আলো আঁধারির মাঝে যেন মৃত্যুর প্রতিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে এগিয়ে এলো সে। হাতে ধরা ছুরি থেকে এখনও টপ টপ করে রক্ত ঝরছে। তার কণ্ঠস্বর ঠান্ডা, কিন্তু তাতে যেন বরফের চেয়েও বেশি শীতলতা। টাকা? সে একটু হেসে উঠল, হাসিটা এমন যেটা শুনে মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বয়ে যায়। টাকা মাই ফুট ব্লাডি বিচ। তার চোখ লাল হয়ে উঠল, মুখটা ঘনিয়ে এলো ওই দুইজনের দিকে। তোদের দরকার ছিল কত টাকা? হুম, আমাকে বলতি। 25,000, 50,000, 1 লাখ, 10 লাখ, 1 কোটি, আর আমি দিয়ে দিতাম। সে হঠাৎ একটু হাঁটু গেড়ে বসে গেল ওদের সামনে, মুখটা এনে দিল একেবারে ঘাড়ের কাছাকাছি। কিন্তু তোরা টাকায় সন্তুষ্ট ছিলি না। তোরা হাত বাড়িয়েছিস আমার নাওমির দিকে, তাকে ছুঁতে গিয়েছিস, তাকে ভয় দেখিয়েছিস, তাকে কাঁদিয়েছিস। ওই মেয়েটা আমার নিঃশ্বাস, আমার জীবন, আমার সব। তার এক ফোঁটা অশ্রু যদি ঝরে, তার এক চুল ব্যথাও যদি হয়, আমি এই দুনিয়া পুড়িয়ে দিতে পারি, বুঝেছিস? দুইজনেরই মুখ সাদা হয়ে গেছে। একজন নিজের প্রস্রাব ধরে রাখতে পারেনি ভয়ে, তার ট্রাউজারের ভেতর দিয়ে ভিজে গেছে মেঝে। ভাই, বিশ্বাস করুন, আমরা জানতামই না ওই মেয়ে আপনার এত আপন। প্লিজ ভাই, একটা সুযোগ দিন, আমরা আর কখনো। ছুরি উঠে এলো হঠাৎই, চোখের পলকে ছুরি ঢুকে গেল একটার গলায়। সে কাঁপতে কাঁপতে নিস্তেজ হয়ে গেল, ঢলে পড়ল মেঝেতে। রক্ত ছিটকে এসে পড়ল বাকি লোকটার মুখে। সে আর্তনাদ করে উঠল। তাহলে তোকে বাঁচিয়ে রাখাটাই হবে সবচেয়ে বড় শাস্তি, তাই না? সে হঠাৎ লোকটার চুল ধরে মাটিতে ফেলে দিল, মুখ ঘেঁষে ফিস ফিস করে বলল। তোকে বাঁচিয়ে রেখে তোকে দিয়ে আমি করাবো, জানিস? তোকে দিয়ে তোর নিজের কবরে মাটি খোঁড়াবো, তারপর তোর চোখ দুটো তুলে নেব, যেন তুই জীবনের শেষ কয়েক ঘন্টা অন্ধকারেই কাঁপতে থাকিস। কারণ যে আমার নাওমির দিকে চোখ তুলে, তার নিজের চোখ থাকা উচিত নয়। আর এরপর যা ঘটল তা রক্ত, হাড় আর চিৎকারে পূর্ণ এক নরক। সে লোকটাকে খুব ধীরে শৈল্পিক নিষ্ঠুরতায় শেষ করলো, যেন প্রতিটা মুহূর্তে তার যন্ত্রণাকে উপভোগ করছিল, যেন মৃত্যু আর তার হাতে দ্রুত আসতে সাহস পাচ্ছিল না। রক্ত আবার গড়িয়ে পড়তে লাগলো মেঝে জুড়ে। ঘরটা আবার নিস্তব্ধ, শুধু নিঃশব্দে বয়ে যাচ্ছে এক সাইকো কিলারের নিঃশ্বাস, যার চোখে এখনও একটাই ছবি, নমির কাঁদতে থাকা মুখ, রক্ত, হাড়গোড় আর কাঁপতে থাকা দেহগুলো মেঝে জুড়ে পড়ে আছে। ঘরের ভেতর এখন শুধুই নিস্তব্ধতা, একটা অস্বাভাবিক নিস্তব্ধতা, যেন সময়ও থমকে গেছে। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো মৃতদেহগুলোর ফাঁক দিয়ে। একবার থামলো, লাশগুলোর দিকে তাকিয়ে মৃদু হাসলো, যেন কৃতিত্বের প্রতিফল দেখছে। তার মুখটা হঠাৎ কেমন যেন বদলে গেল। কোনো ঘৃণা নেই, কোনো রাগ নেই, বরং এক ধরনের নরম গলাতে ফিস ফিস করে উঠল। শেষ। আর কেউ নেই, কেউ না। আর কেউ তোমাকে ছুতে পারবে না, ভয় দেখাতেও পারবে না নওমি। আর যদি কেউ থেকেও থাকে, তার অবস্থাও এর থেকে বেশি খারাপ হবে। সে চোখ বন্ধ করে একটু দাঁড়ালো। বাতাসে এখনো রক্তের গন্ধ। হঠাৎ যেন বাতাসেও সে নমের গন্ধ খুঁজে পাচ্ছে। একটা গভীর শ্বাস নেয়। তুমি এই গন্ধটা পাচ্ছ নওমি? এটাই শান্তি, আমার শান্তি। আমার এটা করতেই হতো। ওরা আমায় বাধ্য করেছে, ওরা আমায় কষ্ট দিতে বলেছে ওদের। কারণ কারণ ওরা যে তোমায় কষ্ট দিয়েছে। তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠল এক অসুস্থ মুগ্ধতা। সে হাঁটু গেড়ে বসল, দেওয়ালে পিঠ ঠেকিয়ে মাথাটা একপাশে হেলিয়ে বসল, নিচু গলায় বলল। ওরা আমাকে পাগল বলেছে, কিন্তু ভালোবাসা, আসল ভালোবাসা তো পাগলামি হওয়া উচিত, তাই না? তারপর চোখ দুটো বন্ধ করলো। একটা অদ্ভুত শান্তি নেমে এলো মুখে। ঘরের ভেতর তখন শুধু একটাই শব্দ, নীরবতা। নিশুতি রাত, ঘড়ির কাঁটা এখন 3টা ছুঁই ছুঁই। সায়ানদের বাসা থেকে ফেরার পর যেন পুরো চৌধুরী বাড়িটাই নিঃশব্দ হয়ে গেছে। ক্লান্তিতে সবাই নিথর, যে যার মতো বিছানায় গিয়ে শুয়ে পড়েছে। অথচ একটা রুম আছে যেখানে এখনো আলো জ্বলছে।
সেই রুমটা যেটা আজ নতুন কারোর জন্য নির্ধারিত হয়েছে, নমির জন্য। আজকের দিনটা তার জীবনের সবচেয়ে অদ্ভুত দিনগুলোর একটা। সকালটা যেমন ছিল বিভ্রান্তিকর, বিকেলটা অশান্ত, আর রাতটা যেন নিস্তব্ধতার ভেতরেও এক অদৃশ্য তোলপাড়। চৌধুরী পরিবারের এই অচেনা বাড়ি, অচেনা পরিবেশ আর এই নীরবতা সব মিলিয়ে তার ভেতরটা কেমন যেন ছটফট করছে। একটু শান্তি তো দূরের কথা, চোখেই ঘুম নেই। সবাই নওমিকে সুযোগ দিয়েছে, এখন একটু ভালো করে থাকুক, পরে কথা বলা যাবে। রুমটা বসার ঘরের ঠিক পাশেই, সামনের দিকের ব্যালকনি লাগোয়া। ব্যালকনিতে বাইরে বের হওয়ার মতো একটা দরজাও আছে, যা দিয়ে অনায়াসে বাড়ি থেকে বের হওয়া যায়। ব্যালকনিতে দাঁড়ালে বাসায় কে ঢুকছে কে বেরোচ্ছে সব দেখা যায়। রুমটাতে উত্তরে বড় একটা জানালা। জানালা খুললেই বাইরের রাস্তা দেখা যায়, চুপচাপ নিথর রাস্তাগুলো। মাঝে মধ্যে কোনো গাড়ির হেডলাইট এক ঝলকে আলো ছড়িয়ে আবার মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। নমি ব্যালকনিতে দাঁড়িয়ে কফির কাপ হাতে নিয়ে নিঃশব্দে বাইরে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে এক মহিলা, হয়তো বাসার মেয়ে, চুপি চুপি এসে এক কাপ গরম কফি দিয়ে গিয়েছিল। নমি ধন্যবাদ জানালেও মহিলা কোনো কথা বলেনি, মাথা নিচু করে চলে গেছে। আবার সেই নিঃসঙ্গতা, এক অজানা ভার যেন পুরো রুমটা জুড়ে বসে আছে। আবির এখনও ফেরেনি। এই সময়ও কেন ফিরছে না ও? নমির বুকের ভেতর কেমন একটা অজানা দুশ্চিন্তা গেঁথে বসেছে। ওর সাথে আজকের দেখা, কথাগুলো, তারপর সেই বিদায়, সব মিলিয়ে অস্থির একটা অনুভূতি। যতই বলো আর জোর করব না আবির চৌধুরী, কিন্তু তোমার চোখের ভাষা তো বলে দিচ্ছে কিছু একটা আছে তোমার চোখে আমার জন্য। নমি মনে মনে বিড়বিড় করে, তার নিজের প্রতিক্রিয়াও বুঝে উঠতে পারছে না। এত জেদ করে বলেছিল আবিরকে দেখতে চায় না, কথা বলতে চায় না, অথচ এখন একা রুমে দাঁড়িয়ে সেই মানুষটার জন্যই চিন্তা করছে। উদ্বিগ্ন হয়ে উঠছে তার ফেরার অপেক্ষায়। ব্যালকনির হালকা বাতাস ওর মুখে এসে লাগছে, গায়ের ওড়নাটা একটু টেনে নেয়। চোখ জোড়া একবার বন্ধ করে গলা পর্যন্ত কফির কাপ তোলে। গরম কফির ধোঁয়া মুখের সামনে ভেসে ওঠে, আর সাথেই যেন মনে পড়ে যায় সেই বিকেলের কথাগুলো। আবির নওমির চোখে তাকিয়ে যখন বলেছিল, আমি আর জোর করব না, তুমি চাইলে এসো, নইলে থাকো। নওমি বুঝতে পারছে তার না যাওয়ার সিদ্ধান্তটা কিভাবে আবিরকে আহত করেছিল, আর এখন সে নিজেই ভাবছে, ওর যদি কিছু হয়ে যায়, কোথায় গেল ও? একবার ফোন করব? না, ও ভাববে আমি চিন্তা করছি, কিন্তু চিন্তা তো করছি। মনে মনে চলতে থাকে এই দ্বন্দ্ব। হঠাৎ একটা গাড়ির শব্দে নওমি চমকে ওঠে, ছুটে গিয়ে ব্যালকনির গ্রিল ধরে সামনে তাকায়। না, আবির নয়, কেউ অন্য। আবার সেই অপেক্ষা, আবার সেই অজানা ব্যাকুলতা। নওমির মনে হচ্ছে এই রাতটা যেন শেষই হচ্ছে না, সময় যেন থেমে গেছে শুধু তার জন্য। আবির কোথায়, কি করছে এখন, ঠিক আছে তো? এই প্রশ্নগুলোর উত্তর জানার আগ পর্যন্ত আজ রাতে ঘুম আসবে না নিশ্চিত। ভোরের ম্লান আলোটা জানালার পর্দা খুলে নওমির চোখে এসে পড়তে ধীরে ধীরে ঘুম ভাঙল তার। ঘুম আর জাগরণের মাঝের দোলাচলে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে থাকলো সে। শরীরের আড়মোড়া ভেঙে উঠে বসল, চোখ মেলে চারিদিকে তাকাতেই ভ্রু কুঁচকে গেল তার। আশেপাশের চেনা চিত্র, পরিচিত ঘরের গন্ধ, সবই ঠিক আছে, কিন্তু মনে পড়ল সে তো শেষ রাতে ছিল ব্যালকনিতে, আবিরের অপেক্ষায় চুপচাপ বসেছিল ঠান্ডা বাতাসে। তাহলে এখন সে বিছানায় এলো কিভাবে? কে তাকে এখানে এনে শুয়ে দিল? মনটা অস্থির হয়ে উঠল। নমির ভেতরটা কেমন এক অজানা দুশ্চিন্তায় গুমড়ে উঠল। ঘটনাগুলোর সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছিল। ঠিক তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আসবো ম্যাম? নরম কণ্ঠ, সম্ভবত বাড়ির নতুন কাজের মেয়ে। এসো। দরজা খুলে ঢুকলো মেয়েটি, মাথা নিচু করে ভদ্রভাবে বলল, ম্যাম, আমি মেস্তাহুল। আজ থেকে আমি আপনার সাথেই থাকবো, আপনার দেখাশোনার জন্য। আমার কেন? আমি অসুস্থ নাকি? না ম্যাম, অসুস্থ হবেন কেন? আরিফ স্যার আমাকে নিয়ে এসেছে আপনার সঙ্গ দেওয়ার জন্য, যাতে করে কখনো আপনার একাকিত্ব বোধ না হয়। নমি ভ্রু কুচকে তাকালো মেয়েটির দিকে, তারপর বলল,
একটা মানুষের যাতে একা ফিল না হয় তাই টাকা দিয়ে মানুষ ভাড়া করা যায়। বাবা, বড় লোকদের বড় বড় কারবার। ওরা কি করে করুক, তাতে আমার কি? আমার তো ভালোই হলো, একজন সঙ্গী পেলাম। সে যাই হোক, আজকে থেকে আমি তোমাকে মেফতা বলে ডাকবো, কেমন? ওকে ম্যাম। ম্যাম, সবাই নিচে অপেক্ষায় আছে। আজ সকালে একসাথে ব্রেকফাস্ট করতে চায়। ব্রেকফাস্ট শব্দটা যেন হঠাৎই বাস্তবতায় ফিরিয়ে আনলো নাওমিকে। এতক্ষণ এই মেয়েটা চক্করে পড়ে ঘড়ি দেখতেই ভুলে গেছে। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির দিকে তাকাতেই সে দেখতে পেল সকাল ঠিক 9টা বাজে। আল্লাহ, এত দেরি হয়ে গেছে! আর আমি কি না এখানে পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম? চট করে বিছানা থেকে উঠে দাঁড়ালো সে, একটু অস্বস্তি নিয়েই বলল। তুমি যাও, আমি আসছি। মেয়েটি ঘর থেকে বেরিয়ে যাওয়ার মুখে নাওমি হঠাৎ তাকে থামিয়ে বলল। শোনো তো, গত রাতে কেউ কি এসেছিল আমার ঘরে? আমি মনে করতে পারছি না। আমি তো বেলকনিতে ছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি বিছানায় আছি। মেয়েটি কিছুটা ইতস্তত করে চোখ নামিয়ে বলল। কে এসেছে সেটা বলতে পারবো না ম্যাম, তবে আমার পানির পিপাসা পেয়েছিল। ডাইনিং এ এসেছিলাম পানি খেতে, তখনই আবির স্যারকে আপনার ঘর থেকে বেরিয়ে যেতে দেখেছি ভোরের দিকে। মেয়েটি দরজা টেনে দিয়ে নীরবে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হতেই ঘরে নেমে এলো এক নিস্তব্ধতা। নওমি দাঁড়িয়ে রইল নিঃশব্দে। জানালার ফাঁক গলে আসা সকালের আলো তার মুখ ছুঁয়ে যাচ্ছে। বুকের গভীরে এক অদ্ভুত ঢেউ খেলতে শুরু করলো। অজানা কৌতূহলে ফিসফিস করার শঙ্কা আর হালকা আতঙ্ক মিশে এক অস্থিরতা ছড়িয়ে দিল মনে। আবির, সে এসেছিল? মনের ভেতর প্রশ্নটা ধাক্কা দিতে থাকলো। কখন? আমি তো অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম ওর জন্য, বেলকনিতে বসে একা, ঠান্ডা হাওয়ায় নিজেকে গুটিয়ে নিয়ে শুধু তাকিয়েছিলাম অন্ধকারে, হবে বলে। এরপর কি হয়েছিল? মনে করার চেষ্টা করেও কিছু স্পষ্ট নয়। সব কিছু যেন ঝাপসা, আবছা একটা কুয়াশায় ঢাকা। আমি কি তবে ঘুমিয়ে পড়েছিলাম? আর তখন আবির এসেছিল আর আমাকে... চোখ দুটো ভিজে এলো এক অজানা আবেগে। আমি কি কিছু বলেছিলাম ঘুমের ঘোরে? এমন কিছু যা বলা উচিত ছিল না? উনি আমাকে কোলে করে বিছানায় এনে শুয়ে দিয়েছেন। এই ভাবনাটা মাথায় আসতেই নমির সারা শরীর যেন কেঁপে উঠল। একটা শিহরণ বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। চোখের সামনে ভেসে উঠল আবিরের মুখ, তার স্নিগ্ধ স্পর্শ, আর সেই সন্ধ্যাটা সায়নদের বাসায় হট করে ঘটে যাওয়া সেই চুমু। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। অজান্তেই সে ঠোঁট ছুঁয়ে দেখল, যেন সেই মুহূর্তে এখনো স্পর্শ করে আছে সেখানে। এই ছেলেটার উপস্থিতি, স্পর্শ আর চোখে চোখ রাখার মুহূর্তগুলো দিনকে দিন এক অদ্ভুত টান তৈরি করছে তার ভেতরে। নিজেকে প্রশ্ন করল নওমি। আমি কি তবে ধীরে ধীরে ওর মধ্যে হারিয়ে যাচ্ছি? ভালোবাসি তাকে? নিজেই নিজের দুগালে হালকা থাপ্পড় মেরে বলল। ছি ছি, কী সব! আর ভাবলেও সমস্যা কোথায়? উনি তো আমারই। আমি হয়তোবা মানুষটাকে ভালোবাসি না, কিন্তু সে তো বাসে। এটা ভাবতেই কেমন যেন একটা শিহরণ বয়ে গেল নওমের ভেতর। আর কিছু ভাবলো না সে, চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। ডাইনিং টেবিলটি ইতোমধ্যে ব্যস্ত হয়ে উঠেছে সকালের নানান গল্প আর চা কফির ধোঁয়ায়। বাসার মেয়েডরা ব্রেকফাস্ট পরিবেশন করছে। আবির, আরিয়ান, রোহানা, কিয়ারা, শাহানা ও আফজল চৌধুরী পরিবারের সবাই বসে গেছে নাস্তার জন্য। সবার মুখে এক ধরনের প্রতীক্ষার ছাপ। কেউ কফিতে চুমুক দিচ্ছে, কেউ বা ব্রেডে জেলি মাখছে। এমন সময় নিজের ঘর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো নওমি। তার চলাফেরায় আজ এক ধরনের দ্বিধা, অথচ মুখে চেষ্টা করছে স্বাভাবিক থাকার। চোখে মুখে অনিদ্রার চিহ্ন, মনে হাজারো প্রশ্ন। চুপচাপ পায়ে পায়ে এগিয়ে গেল সে ডাইনিং টেবিলের দিকে। তাকে দেখে কিয়ারা হাসি মুখে হাত তুলে হাই জানালো। গুড মর্নিং আপু। আফজল চৌধুরী সদ্য কফিতে চুমুক দিয়েছেন, মুখ তুলে এক মুঠো মায়া নিয়ে বললেন। গুড মর্নিং মা। মর্নিং আঙ্কেল। হালকা হেসে উত্তর দিল নওমি। রায়ানা মুখ বাঁকিয়ে বলল।
তোমার এত দেরি হলো কেন আপু? আমরা সবাই সেই কখন থেকে অপেক্ষা করছি। নওমির কিছু বলার আগেই আবির কথাটা তুলে নিল হাসি মুখে। কাল অনেক রাতে ঘুমিয়েছে ও, তাই একটু দেরি হয়েছে উঠতে। আর একদিন যদি ব্রেকফাস্ট করতে একটু দেরিও হয়, পেট তো আর ভেঙে পড়বে না, তাই না? আবিরের কণ্ঠে ছিল স্বাভাবিক, কিন্তু তাতে লেগেছিল নওমির প্রতি ভালোবাসা। তার কথা শেষ হতেই টেবিলে মুখ টিপে হেসে উঠল সবাই। সেই মুহূর্তে সকালের হালকা হওয়া মিলেমিশে গেল হাসির উষ্ণতা, আর সেই হাসির মাঝেই নওমি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মনে হলো এরা সবাই কত সহজ, কত আপন। অথচ সে নিজেই ছিল এক অদৃশ্য শঙ্কার পায়ে বাঁধা পড়ে। ভয়ে ভয়ে দ্বিধায় কুঁকড়েছিল এরা সবাই ওকে কিভাবে নেবে না নেবে সেসব ভেবে। রায়নার সাইডে একটা ফাঁকা চেয়ার টেনে নিয়ে বসলো নওমি। চোখ ঘুরিয়ে আফজাল চৌধুরীর দিকে তাকালো সে। তারপর ভাবলো এই লোকগুলোকে ঠকানো যাবে না, আজ বলতেই হবে নিজের সম্পর্কের সব। আর কিছু চেপে রাখা সম্ভব নয়। আঙ্কেল, আমি একটা কথা বলতে চাই। ঘরটা ছিল শান্ত, কিন্তু তলায় চাপা উত্তেজনা। আফজল চৌধুরী মুচকি হেসে বললেন, আমি জানি মা, এমনকি আমরা সবাই জানি তুমি তোমার স্মৃতি হারাওনি, আর তোমাদের বিয়েটাও সেটা মিথ্যা। এটা আবির আমাদের বলেছে, তাই তোমার ঘরটা নিচে দেওয়া হয়েছে। বলল শাহানা চৌধুরী। নমি হ্যাঁ সম্মতিতে মাথা নাড়ল। এরপর আর চোখে তাকালো আবিরের দিকে, কিন্তু সে যেন কিছুতেই অনড়। মাথা নিচু করে নির্লিপ্তভাবে খেয়ে চলেছে, যেন কিছুই হয়নি, সব কিছুই স্বাভাবিক। সেই নির্বিকার ভঙ্গিটাই যেন নমির ভেতরটা আরও বেশি এলোমেলো করে দিল। এই সময় শাহানা চৌধুরী গম্ভীর চোখে আবিরের দিকে একবার তাকিয়ে তারপর নমির দিকে ফিরলেন। নওমি যেন এই কথাটারই অপেক্ষায় ছিল, কিন্তু এখন যখন কথাটা সত্যি উচ্চারিত হলো, সে কেমন যেন নড়ে চড়ে বসলো মনে মনে। চোখ নামিয়ে ভাবলো কিছুক্ষণ। মাথার মধ্যে তখনও ঘুরছে রাতের সেই অজানা মুহূর্ত, আবিরের আগমন, নিজের অস্পষ্ট স্মৃতি। মনে মনে একটা ডেভিল হাসি দিয়ে বলল, আন্টি, বিয়ে তো একটা জীবনের বন্ধন, সারা জীবনের কথা। এটাতে হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে বলে আমার মনে হয় না। আমি আমি একটু সময় চাই ভেবে দেখার। শাহানা চৌধুরী মাথা নেড়ে হাসলেন, যেন এমন জবাব তিনি আগেই আন্দাজ করেছিলেন। নওমি ধীর মাথায় হ্যাঁ বলল। তার চোখে আজ অনেক প্রশ্ন, কিন্তু অন্তরে জন্ম নিচ্ছে এক নতুন রকম আত্মবিশ্বাস। এই পরিবার হয়তো তাকে আপন করে নিয়েছে, কিন্তু সে কি নিজেকে এই সম্পর্কে সত্যিকার অর্থে জড়াতে প্রস্তুত? কিন্তু জড়াতে যে তাকে হবেই, না হলে এত সব কীভাবে করবে? তার যে এখনও অনেক কাজ বাকি। আর কিছু না ভেবে চুপচাপ সবার সাথে খাওয়ায় মনোযোগ দিল নওমি। নভেম্বরের শুরু, শীতের আমেজ ধীরে ধীরে নেমে এসেছে শহরের আনাচে কানাচে। বিকেলের পড়ন্ত রোদে ছাদের বাতাসটা যেন আরও ঠান্ডা, আরও নরম হয়ে এসেছে। চারিদিকে একটা প্রশান্তির আবরণ, যেন ধুলো জমে থাকা মনটার ধুলোও পরিষ্কার হয় এমন হাওয়ায়। অভিরা ছাদের এক কোণে পাটি বিছিয়ে বসেছিল চুপচাপ। একটা মোটা গল্পের বই তার হাতে। বইয়ের পাতায় চোখ থাকলেও মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছে সে, কখনো উদাস হয়ে, কখনো যেন কিছু ভাবতে ভাবতে। উচ্চ মাধ্যমিক পাশ করে পড়াশোনার পাট চুকিয়ে ফেলেছে সে। সারাক্ষণ ফটোগ্রাফি করা আর বাইক চালিয়ে বেড়ানোই ওর নিত্যদিনের কাজ। বিকেলের যেটুকু সময় বাড়িতে থাকে, ছাদে বসে তা কাটিয়ে দেয়। এই সময়টুকু যেন ওর জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্ত। আর ছাদ, এটাই ওর নিজের জন্য বানানো একান্ত জায়গা। কিছুক্ষণ পরেই রায়না হাতে দুটো কফির মগ নিয়ে ছাদে উঠে এলো। তার চোখে মুখে হাসি, যেন এই কফির কাপে লুকিয়ে আছে ছোট্ট একটা আনন্দ। এই নে আপু, তোর জন্য কফি নিয়ে এলাম। অভিরা একরকম চিন্তিত মুখে তাকিয়ে হাসলো। তুই না আসলে আমার কফির কথা খেয়ালই থাকতো না। এরপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ বসে রইল। হালকা ঠান্ডা বাতাসে কফির গন্ধ মিশে একটা অন্যরকম আরাম এনে দিচ্ছে। এর মধ্যে রায়ানা একটু দ্বিধা ভরে বলল, আপু, আজকেও কি বাইরে যাচ্ছিস? যেতে হবে। কেন? না, তেমন কিছু নয়, এমনিতেই জানতে চাইছি। 2 দিন আগেই তো হামলা হলো তোর উপর। ওই ছেলেটা না থাকলে কি যে হতো। রায়ানা বলার সময় গলা কেঁপে উঠল।
সেই দিনটা ভুলতে পারছি না আমি। আমি এখনো ভয় পাই আপু। অভিরা একটু চুপ করে থেকে বলল, তুই ভয় পাস জানি, আমিও পেতাম এক সময়, কিন্তু এখন আর পাই না রে। জানি আমার কিছু হবে না, যত ঝড় আসুক আমার উপর আমি ঠিকই সামলে নেব। এইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তুই বরং তোর পড়াশোনায় মন দে। আমার মতো ভুল করিস না। এই একটা জায়গায় আমি কখনো ঠিক হতে পারলাম না। তোর কি কখনোই আফসোস হয় না আপু? হুম, অনেক হয়, কিন্তু আমার জীবনটা যেন কেমন একটা জটলা হয়ে গেছে। এই জটলা থেকে বেরোতে হলে কিছু কাজ শেষ করতে হবে আগে। আপু, রায়ান একটু থেমে বলল, আরেকটা কথা, ফুপা ফুপি কেন হঠাৎ এতদিন ধরে থাকছে এখানে? আগে যখন আসতো তখন হাজারবার বলেও ওদের এখানে রাখা যেত না, অথচ এবার যেন যাওয়ার নামই করছে না। তাদের মুখে তো হাসিও নেই, তাদের আচরণ কথাবার্তাও কেমন সন্দেহজনক লাগছে আমার। অভিরার মুখ কঠিন হয়ে গেল। তুই বড়দের ব্যাপারে বেশি মাথা ঘামাস না, যা জানার দরকার সময় হলে তোর সামনে এমনিতেই আসবে। সবসময় বলিস আমি তো সবচেয়ে আপন, তাহলে আজকাল আমাকে তুই দূরে সরিয়ে রাখিস কেন আপু? প্রতিদিনই তোকে কেউ একটা ফোন করে, আর তখন তুই আমাকে চলে যেতে বলিস কেন আপু? কাকে লুকাচ্ছিস? অভিরা কিছু বলতে যাচ্ছিল, এমন সময় তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে তার চোখের ভাষা বদলে গেল, গলায় এক প্রকার কঠিন শীতলতা এসে গেল। সে রায়ানের চোখে চোখ রেখে ধীর গলায় বলল, এত কথা তোর জানতে হবে না, একটু চুপচাপ থাক প্লিজ, আর এখন যা এখান থেকে। রায়ানের মুখ কুঁচকে উঠলেও আর কিছু বলল না। আস্তে পা ফেলতে ফেলতে সিঁড়ির দিকে চলে গেল, কিন্তু যাওয়ার নাম করে সে সিঁড়িঘরের দরজার আড়ালেই দাঁড়িয়ে রইল। মনে মনে প্রতিজ্ঞা করলো আজকে সে সব জানবে, যে কোনোভাবে। এদিকে অভিরা ফোনটা কানে নিল। হ্যাঁ বলো, সব ঠিক আছে তো? ফোনের ওপাশ থেকে একটা গলা ভেসে এলো, কর্কশ চাপা স্বরে। এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু সময় ফুরাচ্ছে আভি। আমরা যেভাবে চাইছি সেভাবে প্ল্যানটা এগোচ্ছে তো? অভিরা একটু হেসে বলল, চিন্তা করো না, এখান থেকে আমি সব কভার করে যাচ্ছি। কেউ একবারের জন্যও সন্দেহ করেনি আমি ওদের সাথে এমনভাবে মিশছি, ওরা আমাকে নিয়ে ভাবছেও না। ভালো, তবে মনে রাখো দ্বিতীয় সুযোগ থাকবে না। কাজটা এবার শেষ করতেই হবে। হবে, আমি বলছি তো, ওরা আমাদের সাথে যেটা করেছে তার দ্বিগুণ ফেরত পাবে, আর যেটা আমরা চাইছি সেটাই হবে। কেবল তুমি ওদিকে সতর্ক থাকো। ফোনের ওপাশ থেকে আর একটা গলা ভেসে এলো, এবার যেন অন্য কেউ যোগ দিল। অভিরা গলার স্বর শক্ত করলো, ভয় দেখানোর দরকার নেই, আমি জানি আমি কি করছি। এই কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ, আর পুলিশকেও ঘোল খাইয়েছি। আমি যেভাবে নাটক সাজিয়ে পুলিশকে বলেছি ওরা ঠিক সেভাবেই বিশ্বাস করছে। ওরা ভাবছে ওরা সত্যিই কোনো ক্লু পেয়েছে। আমি আজ রাতেই বেরিয়ে যাব, মাকে মেসেজ করব। ঠিক আছে, রাখছি। ফোনটা কেটে আবারও বইয়ের দিকে চোখ ফেরালো অভিরা। মুখে যেন কিছু না ঘটার ছাপ, কিন্তু তার চোখে এক ঝলক তীব্রতা ফুটে উঠল, যেমনটা একজন যোদ্ধার হয় কোনো কঠিন যুদ্ধের আগে। আর সিঁড়িঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা কিয়ারা সবটা শুনে স্তব্ধ হয়ে গেল। কোথায় বেরোবে আপু? কার সাথে? এটা কিসের প্ল্যান? আপু এত বড় কিছু কি লুকাচ্ছে? এটা কি কারো ক্ষতি করার মতো কিছু? না, আর ভাবতে পারল না সে। কোনো দিকে না তাকিয়ে নিচে চলে গেল। রাত 10টা, চারিদিকে একরাশ নিস্তব্ধতা। শহরের ব্যস্ততা অনেক আগেই থেমে গেছে, আর শীতের হালকা কুয়াশা যেন চারপাশটাকে একটা সাদা চাদরের মতো মুড়িয়ে দিয়েছে। এই নীরব রাতের বুক চিরে হঠাৎ ভেসে এলো এক মিষ্টি গিটারের সুর, তারপর ধীরে ধীরে একটা কণ্ঠ, গভীর, কোমল আর আবেগ মাখা। শীতল বাতাসে দেখেছি তোমার, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায়
আজি রাতে বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই। বিছানায় শুয়ে থাকা নওমীর মনে হলো গানের সুরটা যেন হৃদয়ের কোথাও গিয়ে আঘাত করলো। কে গাইছে এত সুন্দর করে, এত গভীর করে? সে ধীরে ধীরে উঠে জানালার দিকে এগিয়ে গেল। গানের উৎস যে ছাদ থেকে আসছে তা বুঝে ফেলল খুব সহজে। একটু দ্বিধা নিয়ে শেষমেশ পা বাড়ালো সিঁড়ির দিকে। ধীরে ধীরে উঠে গেল ছাদে। দরজার আড়ালে দাঁড়িয়ে এসে দেখতে পেল ছাদের মাঝ বরাবর রাখা দোলনায় বসে আছে আবির, গিটার হাতে। চোখ বন্ধ করে সুরে ডুবে আছে সে। তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, আর ঠোঁটের কোণে যেন জমে আছে এক অস্পষ্ট স্মৃতি। নওমী চুপচাপ দাঁড়িয়ে থাকলো। প্রথমে শুধু সুর শুনল, তারপর শব্দগুলো স্পষ্ট হলো। সে জানতো না কেন, কিন্তু গানের প্রতিটি শব্দ তার মনকে নাড়া দিয়ে যাচ্ছিল। হঠাৎ গান থেমে গেল। আবির চোখ না খুলেই বলল, চোরের মতো লুকিয়ে লুকিয়ে গান শোনা হচ্ছে বুঝি? নমি চমকে গেল। ধরা পড়ে যাওয়ার অস্বস্তিতে সে কিছু বলার আগেই আবির চোখ খুলে তার দিকে তাকালো। চোখে ছিল এক ধরনের প্রশ্রয়, অন্তরঙ্গ শান্ত। আপনি তো খুব ভালো গাইতে পারেন। বলল নমি একটু অস্বস্তি নিয়ে। তোমার ভালো লেগেছে? তবে অতটা না। চোখ সরিয়ে ফেলল সে, যদিও ঠোঁটের কোণে একটুখানি হাসি লুকানো ছিল। আবির গিটারটা পাশে রেখে বলল, আমি তো প্রফেশনাল না, শখের বসে গাই। ভালো লাগলে সেটাই অনেক। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকলো। চারিদিকে শুনশান জনমানবহীন রাতের নীরবতা যেন নেমে এসেছে ছাদে। আবির হঠাৎ বলল, বিয়ের ব্যাপারে কি ভেবেছো কিছু? নমি চোখ নামিয়ে ফেলল। কিছুটা হেঁটে গিয়েছিল ছাদের কিনারার দিকে, তারপর ঘুরে তাকিয়ে বলল, জানি না, তবে একটা প্রশ্ন করতে চাই আপনাকে, করব? বলো শুনি, কি সেই তোমার প্রশ্ন? আপনি আমাকে প্রথম কোথায় দেখেছিলেন আর কবে? আবির নমির কথা একটু হাসলো। তার দৃষ্টিতে যেন সেই পুরনো সময়টা ফিরে এলো। তারপর বলল, স্মৃতিটা আজও টাটকা। 7 মাস আগের কথা, ঢাকার এক বইমেলা। খুব ভিড় ছিল, হালকা ঝুম বৃষ্টি হচ্ছিল। আমি, অয়ন আর ইফতিও গিয়েছিলাম সেই বেলায়। আর সেখানেই তোমায় প্রথম দেখি। তুমি এক কোনায় দাঁড়িয়েছিলে, লাল পাড় সাদা শাড়িতে, হাতে একটা ছাতা, আর অন্য হাতে সেলিনা হোসেনের উপন্যাস। চোখে কৌতূহল আর একটা মিষ্টি হাসি খেলে যাচ্ছিল ঠোঁট। গেজ দাঁতের সেই হাসি দেখে তো আমি হতবাক হয়ে গিয়েছিলাম। হঠাৎ করেই যখন লম্বা চুলগুলো খুলে পড়লো পিঠ জুড়ে, তখন যেন অন্য একটা জগতে হারিয়ে গেছিলাম। খোলা চুলে, বই হাতে, বৃষ্টির মধ্যে তুমি যেন অস্বস্তিতে পড়ে গিয়েছিলে। আর ওই সময় তোমাকে এত মোহনীয় লাগছিল না, যে এক দেখাতেই যেন প্রেমে পড়েছিলাম তোমার। তখনই মনে হয়েছিল তুমি মেয়েটা আলাদা, মেয়েটার মাঝে আলাদা একটা শান্তির ছায়া আছে। সেই মুহূর্তেই বুঝে গিয়েছিলাম, এই মেয়েকে আমার চাই, যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো মূল্যে, তবুও তোমাকে আমার চাই। নওমির মুখটা যেন ধীরে ধীরে বদলে গেল। সে কথা হারিয়ে ফেলল। কোনো একটা মানুষের অস্বস্তিও যে অন্য একটা মানুষকে মুগ্ধতা এনে দিতে পারে, তা যেন এই লোকটাকে না দেখলে বুঝতে পারতো না নওমি। চোখে জমে উঠল একরাশ আবেগ, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। আবির একগাল হেসে নওমির দিকে তাকালো। তার চোখে ছিল দুষ্টুমির ঝিলিক, আর কণ্ঠে আত্মবিশ্বাসের সুর। এরপর তো উঠে পড়ে লাগলাম তোমার ঠিকানা খুঁজে বের করতে। জানো, খুব একটা কষ্ট করতে হয়নি আমার। ঠিক 2 দিনের মধ্যেই পেয়ে গেলাম তোমার বাসা, ভার্সিটি, কোথায় যাও তুমি, কখন আসো, সব কিছু। নমি অবাক হয়ে বলল, মানে আপনি কি তাহলে আমাকে ফলো করতেন? ফলো না, বলো মন হারানো একজন প্রেমিকের পাগলামি। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, সেই হাসির মধ্যে কি যেন ছিল, ফর্সা চেহারা, লম্বা চুল, আর সেই গজ দাঁতের মিষ্টি হাসি। আমি এক মুহূর্তে হেরে গেছিলাম। তখন থেকেই ঠিক করে নিই আমি তোমার হব। নওমির মুখে লাজুক একটা হাসি খেলে গেল। তবে সে নিজেকে সামলে নিয়ে বলল, তার মানে একতরফা প্রেমে পড়ে গিয়েছিলেন আপনি? আবির চোখ টিপে বলল, না, প্রেমে পড়িনি, ডুবে গেছিলাম।
আর তারপর থেকেই প্রতিদিন তোমাকে এক নজর দেখার জন্য তোমার বাসা আর ভার্সিটি এক করে দিয়েছি। কখনো বাইকে চুপচাপ দাঁড়িয়ে থেকেছি, কখনো লাইব্রেরির আশেপাশে ঘুরেছি, শুধু যদি একবার চোখে চোখ পড়ে সেই আশায়। কিন্তু যখনই একবারের জন্য তোমাকে দেখতাম, এতেই যেন দিনটা সার্থক লাগতো। নমি তখন একটু দুষ্ট ভঙ্গিতে বলল। ভালো। তো কজনের পেছনে এভাবে ঘুরেছেন? আবির হালকা হেসে বলল। হ্যাঁ, সেটা বলতেই যাচ্ছি। আমি কিন্তু আগে প্রচুর বাজে নেশা করতাম। ধোঁয়া, মদ, নানান পার্টি, মেয়েদের সঙ্গে রাত কাটানো সবই ছিল আমার লাইফস্টাইল। কিন্তু যেদিন শুনলাম তুমি এসব একদম সহ্য করতে পারো না, সেদিনই সব ছেড়ে দিয়েছি। নওমির মুখের হাসি এবার একটু মিলিয়ে গেল। সব ঠিক আছে, কিন্তু যেই শুনলো আবির কোনো মেয়েকে ছুঁয়েছে তখনই নিজের ভেতর কেমন যেন একটা খারাপ লাগছে, কোথাও একটা কষ্ট হচ্ছে। সে গম্ভীর গলায় বলল। সব যদি সত্যি বাদ দিয়েই থাকেন, তাহলে ওই দিন রাতে আপনি ড্রিঙ্ক করেছিলেন কেন? আবির এক মুহূর্ত থেমে হালকা ভ্রুকুচকে বলল। ওটা ওই অয়ন, আমার বন্ধু, ওর জোড়াজুড়িতে হয়েছিল। সত্যি বলতে আমি নিজেও ইচ্ছুক ছিলাম না, কিন্তু অনেকবার না করার পরও ও আমার হাতে গ্লাসটা দিয়ে দিয়েছিল। আর তখন নমি কাঁধ ঝাঁকিয়ে বলল। তাহলে তো প্রমাণ হলো আপনি এখনো নিজেকেই ঠিকভাবে পাল্টাতে পারেননি। আবির এবার একদম সামনে এসে নরম গলায় বলল। না নমি, আমি পাল্টেছি, কিন্তু আমি এখনো শেখার পথে আছি। আর তুমি পাশে থাকলে হয়তো একদিন পুরোপুরি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবো। নওমির চোখে তখন এক ঝলক বিশ্বাস খেলে গেল। হয়তো সে ঠিক বুঝে উঠতে পারছিল না বিশ্বাস করবে কিনা, কিন্তু কোথাও একটা জায়গা তার মনটা একটু নরম হয়েই গেল। নিশ্ছিদ্র রাতের সেই ছাদ যেন একটু একটু করে তাদের দুইজনের হৃদয়ের দূরত্ব কমিয়ে আনছিল। কুয়াশা, নরম আলো আর দুইজনের চোখে চোখ পড়ার মুহূর্তগুলো যেন সময়কে থমকে দিয়েছিল। আবিরের শেষ কথা শুনে নওমি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর মৃদু হেসে বলল। আপনার বন্ধুরা সব সময়ই আপনাকে খারাপ পথে টানে বুঝি। না, আসলে আমি আগে এমনই ছিলাম, হালকা পাতলা মজা, দায়িত্বহীন জীবন। কিন্তু জানো, একটা মেয়ের জন্য কেউ নিজেকে পাল্টাতে পারে এটা শুধু বইয়ে পড়েছিলাম। বাস্তবে তোমার জন্য সেটা করেছি আমি। নওমি এবার গম্ভীর মুখে তাকালো তার দিকে। আপনি জানেন, বিশ্বাসটা আমার জন্য সবচেয়ে বড় জিনিস। আমি ভয় পাই সেই সব মানুষদের যারা একটা মুখোশ পরে চলাফেরা করে। আজ এরকম তো কাল অন্যরকম। আবির একদম নওমির সামনে এসে দাঁড়ালো। তার চোখে গভীর একটা মায়া, গলায় ছিল আবেগের চাপা সুর। তাই তো পাল্টেছি না আমি। তোমাকে পেতে হলে মুখোশ পরে থাকা যাবে না, সেটা বুঝেছিলাম। তোমার সামনে আমি একদম সত্যি মানুষটা হয়ে দাঁড়াতে চেয়েছি। আর আজ তোমার চোখে তাকিয়ে বলতে পারি, তুই চাইলে আমি সারা জীবন এমনটাই থাকবো, শুধু তোমার। নওমির চোখে এক ঝলক জল চিকচিক করে উঠল। সে মাথা নিচু করে বলল। আপনি জানেন, এতদিন কেউ আমার জন্য এমনভাবে কিছু করেনি। আমার চোখে চোখ রেখে এমন করে কেউ কথা বলেনি। হয়তো তাই আমার ভেতরে কোথাও একটু আপনার প্রতি ভরসা জমতে শুরু করেছে। আবির তার দিকে একটু ঝুঁকে এসে গলা নরম করে বলল। তুমি যদি চাও আমি প্রতিদিন এভাবেই তোমার পাশে দাঁড়াবো, ভুলগুলো ভুলে নতুন করে পথে হাঁটবো। আর আমি চাই সেই পথে তুমি আমার সাথেই হাঁটো। না, আমি জানো, আমি কখনো কাউকে এভাবে অনুভব করিনি। তোমার এই চোখের চাওয়া, একটা হাসি, আমার পুরো অতীতকে পাল্টানোর জন্য যথেষ্ট। নওমি চুপ করেছিল, চোখ নামিয়ে নিচে তাকিয়ে থাকলেও মুখে লজ্জা আর বিস্ময়ের ছাপ স্পষ্ট। তারপর আস্তে বলল। আপনি সবসময় এত কথা বলেন কেন? আবির হেসে বলল। না, সব সময় বলি না, তবে তোমার সামনে এলে আমি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। শান্ত থাকা যায় না। মনে হয় যতটুকু বলা সম্ভব আজই বলে ফেলি, যদি কাল না থাকি। নওমি এবার চোখ তুলে তার দিকে তাকালো, চোখে যেন একটু আভা। আপনার ভয় হয়? হ্যাঁ, ভয় হয়। যদি তুমি আমাকে একদিন ভুলে যাও, যদি আমার সম্পর্কে সবটা জেনে আমাকে দূরে ঠেলে দাও। আপনার কি আরো কোনো অতীত আছে নাকি? নওমির কথায় চমকে উঠল আবির। কি বলতে গিয়ে কি বলে ফেলেছে সে। এই একটা মেয়ের সামনে নিজেকে ঠিক রাখাটা যেন দায় হয়ে দাঁড়ায়। নিজেকে কোনোভাবে সামলে বলল। আরে না, আর কোনো কিছু নেই আমার জীবনে তোমার থেকে লুকোনোর মতো। এই যে আমার সম্পর্কে এত কিছু জানলে, এখন কি দূরে ঠেলে দিবে আমায়? আর যদি না ঠেলি?
তাহলে আমি নিজের সব কিছু দিয়ে তোমাকে আগলে রাখবো। তোমাকে আশ্রয় দেবো এই বক্ষপিঞ্জিটায় ভয়ঙ্করভাবে। এমন ভয়ঙ্কর আশ্রয় যার থেকে মৃত্যু ব্যতীত তোমার মুক্তি নেই। শুধু বলো তুমি আমার পাশে থাকবে তো? নমি ধীরে ধীরে মুখ তুলে তাকালো তার দিকে। চোখে ছিল না কোনো সংশয়, শুধু একরাশ ভাবনা আর মৃদু মুগ্ধতা। তারপর আস্তে বলল, আমি সময় নিতে চাই, এক্ষুনি কিছু জানাতে চাই না, কিন্তু আজকের এই কথাগুলো আমার মনে থেকে যাবে অনেক দিন, হয়তো সারা জীবন। আবির হাসলো, চোখে শান্ত একটা দীপ্তি হাসি। এই মেয়েটাকে পাওয়ার জন্য যা করতে হয় করবে সে। তবুও তার নমিকে চাই, চাই মানে চাই। নমিকে ছাড়া ও যেন মৃত একজন মানুষ। বসন্তকাল 3 মাস কেটে গেছে, সময় এগিয়েছে, বছরের ঋতু বদলে গেছে, কিন্তু শুধু ক্যালেন্ডারের পাতায় নয়, প্রকৃতির প্রতিটি শিরা উপশিরায়। চারিদিক যেন জেগে উঠেছে এক অপার রং ও ঘ্রাণে। শিমুলের রক্তিম ছটায় গাছে গাছে যেন সৌন্দর্য উপচে পড়ছে। মহুয়া, রাধাচূড়া, হালকা হলুদ আর কমলা গন্ধ মিলে এক মাদকতা ছড়াচ্ছে বাতাসে। নয়নতারা আর ক্যামেলিয়ার সৌন্দর্যে ছায়া ফেলেছে কনকচাপার হলুদ রং। পলাশের আগুন আর কৃষ্ণচূড়ার জ্বলন্ত লাল মিলে যেন প্রকৃতি নিজেই প্রেমে পড়েছে অজানা কোনো আবেগের। কচি পাতার নতুন সবুজে ছেয়ে গেছে গাছের ডালপালা। রোদে হালকা চিকচিকে দীপ্তি, চোখে লাগার মতো সুন্দর। এক প্রকার মৃদু সুবাসে ভেসে বেড়াচ্ছে সারা পরিবেশ, যেন বসন্ত নিজ হাতে অলঙ্কৃত করে সাজিয়েছে পৃথিবীটাকে। এই কমাসে অনেক কিছু বদলেছে, শুধু ঋতুই নয়। কিয়ারা এখন 9ম শ্রেণী পেরিয়ে 10ম শ্রেণীতে উঠেছে। রেহানা ভাবি, যার মুখে সদা এক রকমের প্রশান্তি লেগে থাকে, তিনি এখন মা হতে চলেছেন। 2 মাসের অন্তঃসত্ত্বা, আর সবাই মিলে তার দিকে তাকিয়ে থাকে আগলে রাখার যত্নে, যেন কোনো সমস্যা না হয়। আর সবচেয়ে বড় বদলটা ঘটেছে নওমের মধ্যে। সে আর অতিথি নয়, এই বাড়িরই একজন হয়ে উঠেছে সে। ধীরে ধীরে নিঃশব্দে রান্নাঘরের গল্প, কিয়ারার হোমওয়ার্ক, রেহানার যত্ন, আফজল চৌধুরীর চা, সব কিছুতেই যেন নওমে একটানা জড়িয়ে গেছে, ঘরের মেয়ে আপনজনের মতো। তবে একটি জিনিসে পরিবর্তন হয়নি, যেটি সবচেয়ে প্রত্যাশিত ছিল একসময়, বিয়ে। সেই শব্দটা যেন সবাই ভুলেই গেছে, অথবা ভুলে যাওয়ার ভান করে আছে। নওমিকে কেউ আর জিজ্ঞেস করেনি সে কবে আবিরকে বিয়ে করতে চায়। আবির সবাইকে বলে দিয়েছে নওমি যেদিন চাইবে সেই দিনই হবে সব কিছু। নওমি কখনো সে ভাবে ভালোই হয়েছে, আবার কোনো কোনো রাতে মন খচখচ করে ওঠে। এই অনিশ্চয়তা, এই নীরবতা, এটাও কি একরকম প্রত্যাখ্যান? সে কি আবিরকে বেশি অপেক্ষা করাচ্ছে? আবার ভাবে না, সব ঠিক আছে, সেই একটু বেশি বেশি ভাবছে। আবির তো ওকে ভালোবাসে, আর এই কয়েক মাসে সেও আবিরকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখ ফুটে বলার সাহস হয়নি কখনো। কিন্তু তাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো হয়েছে। এখন বেলা 12টা বাজে, কিন্তু বাড়িটা নিঃসার। আবির নিজের ঘরে নেই, কখন যেন বেরিয়ে গেছে। আফজল চৌধুরী আর আরিয়ান দুইজনেই অফিসে, কিয়ারা স্কুলে, রেহানা বিশ্রামে। হালকা অলস দুপুর তার জন্য বরাদ্দ এখন। শাহানা চৌধুরী একটা জরুরি প্রয়োজনে বাইরে বেরিয়েছেন। সবাই যে যার কাজে ব্যস্ত। পুরো প্রাসাদময় বাড়িটার ভেতরে একমাত্র মানুষ নওমি, সঙ্গে গৃহপরিচারিকারা, যাদের পায়ের আওয়াজ আর বাসন ধোয়ার শব্দ ছাড়া বাড়ির আর কোথাও কোনো প্রাণ নেই। বহুদিন পর একাকী দুপুর, অন্তরটা যেন হঠাৎ হালকা হয়ে গেল, আবার খানিকটা ভারীও। একঘেয়েমি মাথার উপর জমে থাকা মেঘের মতো ঘন হয়ে এলো। সময়ের কাঁটা যেন এখন আর এগোয় না, এক জায়গায় থেমে ঠান্ডা পাথরের মতো অনুভব হতে লাগলো চারপাশ। নওমি জানে এই ঘরবন্দি একাকিত্ব বেশিক্ষণ ভালো লাগে না। ম্যাফতাহুলও নেই, ওর মা অসুস্থ, তাই কয়েকদিন ছুটি নিয়ে বাড়িতে গেছে সে। তাই নিজেকে একটু নাড়াচাড়া করানোর জন্য চুপি চুপি উঠে দাঁড়ালো। ধীরে ধীরে পা টিপে টিপে দোতলায় এলো, বারান্দা ধরে হেঁটে বেড়াতে শুরু করলো, একটা অচেনা সুরে গুনগুন করে গাইতে গাইতে। তার চুলগুলো আজ এলোমেলো করে খোলা, সামান্য বেনি করা, পেছনে নেমে থাকা লম্বা চুল হাওয়ায় হালকা দুলছে। চোখে একটা নরম অন্যমনস্কতা,
যেন সারা পৃথিবী থেকে খানিকটা কেটে নেওয়া কোনো স্বপ্নের ভিতর সে হাঁটছে। চারপাশে বসন্তের ফুল আর রোদ্দুর, অথচ তার মনখানি যেন অন্য এক ঋতুর ছাওয়ায় ঢাকা। কখনো নিচে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, আবার কখনো রেহানার রুমে গিয়ে তাকে দেখে আসছে, আবার কখনো দোতলার করিডোর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এমনি একঘেয়েমি লাগছিল যে দুর্বোধ্য এক মনোজগতের ভেতর নওমি হারিয়ে যেতে লাগলো। ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল আবিরের ঘরের দরজা। এতদিন এই বাড়িতে থেকেও সে কখনো এই ঘরে ঢোকেনি, অথচ এই ঘরের মানুষটি তাকে ভালোবাসে। নিঃশব্দে নিঃশর্তে একটা অদৃশ্য টান তার হৃদয়ে গেঁথে দিয়েছে। নওমি দম নিয়ে তাকালো দরজার দিকে। কি মনে করে যেন দরজাটা আলতো চাপ দিয়ে খুলে ফেলল। এক চিলতে গন্ধ ভেসে এলো, পারফিউম, কাঠের আসবাব আর পুরুষালী পরিচ্ছন্নতার মিশ্র গন্ধ। ঘরটা যেন কোনো আভিজাত্য ম্যাগাজিনের পাতা থেকে উঠে আসা। প্রবেশ করতেই চোখে পড়ল দেওয়ালে আধুনিক কাঠের পেন্টিং, হালকা নেভি ব্লু রঙে মোড়া দেওয়াল, সাথে সোনালি আলোকছটার খেলা, ছাদের কোণে কোণে গাঢ় ছায়া ফেলা ঝুলন্ত লাইটিং, আর মেঝেতে নরম কাঠের ফিনিশিং। ঘরের মাঝখানে বিশাল একটা কিং সাইজ বিছানা, রয়্যাল ব্লু আর সাদা কম্বিনেশনের চাদরে মোড়া, নিখুঁত করে সাজানো বালিশের শাড়ি। বিছানার মাথার উপরে দেওয়ালে ঝোলানো আবিরের একটা ছবি সাদা শার্টে, গিটার হাতে হাসি মুখে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। ঘরের উত্তরের দিকে লাগোয়া ব্যালকনিতে কয়েকটা নাম না জানা ফুলের টব, ঘরের দেওয়াল ঘেঁষে দুটো গার্ডেন চেয়ার আর ছোট্ট একটা রাউন্ড টেবিল। ভেতরে এক সাইডে রাখা একটা 3 পাল্লার আলমিরা আর সাথে লাগোয়া একটা ড্রেসিং টেবিল। কিন্তু সবচেয়ে দৃষ্টি টানল সেই ড্রেসিং টেবিলটা। একটু অন্যমনস্কভাবে ধীরে ধীরে নওমি এগিয়ে গেল আবিরের ঘরের ড্রেসিং টেবিলের দিকে। চকচকে কাঁচের আয়না, যার চারপাশে গেঁথে দেওয়া হালকা সাদা লাইটিং, বর্ডার ঠিক যেন কোনো সিনেমার ড্রেসিং রুমে ব্যবহৃত আয়না। আলোগুলো মৃদু উষ্ণতায় চকচক করছে, আয়নায় প্রতিফলিত হচ্ছে ঘরের আরামদায়ক পরিবেশ আর নওমির মুখ। সে দাঁড়িয়ে রইল আয়নার সামনে, নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো একটানা। চোখে এক অদ্ভুত দীপ্তি, নিজের মধ্যকার এক নতুন নওমিকে যেন দেখতে পেল সে। অতীতের সমস্ত ব্যথা, সমস্ত না পাওয়া, সমস্ত টানাপোড়েনের ভেতরে থেকেও এই মেয়েটা আজ একটু বেশি পরিণত, একটু বেশি নিজের। হঠাৎই এক দুষ্টু হাসি ফুটে উঠল ঠোঁটে। ঢং করে কাঁধ নাড়িয়ে এসে আয়নার দিকে তাকালো। একটা বাচ্চা সুলভ খেয়াল যেন আয়নায় নিজের ছায়ার সঙ্গে খেলছে। সে মুহূর্তে নওমির মুখে যে নির্ভার আনন্দ, তা যেন কয়েক মাসের সব অনিশ্চয়তার ঋণ শোধ করে দিচ্ছিল। এক মুহূর্ত পরে বাইরে থেকে ভেসে এলো এক পরিচারিকার ডাক। চমকে উঠল সে। ম্যাম, নিচে একটু আসবেন? চমকে উঠল নওমি। সেই নির্ভার মুহূর্তটা যেন আচমকা ভেঙে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা স্বপ্নমগ্ন মেয়েটা আবার বাস্তবে ফিরে এলো। হঠাৎই তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরতে আলমারির সঙ্গে ধাক্কা খেল সে। ভারসাম্য হারিয়ে শরীরটা ঢলে পড়ছিল সামনে, কিন্তু শেষ মুহূর্তে আলমারির কিনারাটা ধরে নিজেকে টেনে সামলেও নিল নওমি। কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে রইল। মাথা নিচু করে তাকাতেই দেখল আলমিরার নিচে একটা পুরনো ডায়েরি, চামড়ার মোটা বাঁধাই, ধুলো জমে আছে কোনায় কোনায়। কিন্তু তবুও দৃষ্টি আটকে গেল সেই বইটার উপর, যেন নিঃশব্দে তাকে ডাকছে কেউ। এক ধরনের কৌতূহল বুকের ভেতরে ধীরে ধীরে জমে উঠল। নওমির চোখে খেলে গেল এক ঝলক বিস্ময়। ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে ডায়েরিটা হাতে তুলে নিল। চামড়ার পৃষ্ঠে হালকা সোনালি হরফে আরবি অক্ষরে কিছু একটা লেখা। খুব ব্যক্তিগত কিছু মনে হচ্ছে, হয়তো আবিরের কোনো গোপন অনুভব অথবা পুরনো দিনলিপি। ঠিক তখনই আবার নিচ থেকে ভেসে এলো পরিচারিকার কণ্ঠ। ম্যাম, একটু আসবেন? এক মুহূর্তের দ্বিধা, হাতটা সরে গিয়েছিল। ডায়েরি রেখে দেবে ভেবেছিল, কিন্তু না, এবার আর পিছিয়ে গেল না সে। ডায়েরিটার ধুলো ঝেড়ে বুকের সঙ্গে আলতো করে জড়িয়ে নিল। চোখে মুখে কৌতূহলের ছাপ, বুকের গভীরে এক নতুন আগ্রহ। নওমি ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। নিচে আসতেই দেখলো বিশাল একটা ফুলের তোড়া, তাতে একটা চিরকুটও আছে। তাতে লেখা,
তাজা ফুলগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই তো আমার কেশবতী মিনি মাউসের জন্য পাঠালাম। জানি না তোমার ভালো লাগবে কিনা, দুপুরে খেয়ে তৈরি হয়ে থেকো, তোমাকে নিয়ে শপিংয়ে যাব। চিরকুটটা পরে এক চিলতে হাসি খেলে গেল নবমীর ঠোঁটে। সে আর কিছু না ভেবে তোড়াটা নিয়ে চলে গেল নিজের কক্ষে। সকাল থেকে সায়ানের অফিসে উৎসব মুখর পরিবেশ, প্রতিটি মুখে হাসি, প্রতিটি করিডোরে ব্যস্ততা। কারণটা যথেষ্ট গর্বের। জাতীয় পর্যায়ে সম্মাননা পেয়েছে তাদের কোম্পানি। মাসের পর মাসের পরিশ্রম, দীর্ঘ মিটিং এবং সবার সম্মিলিত প্রচেষ্টার ফল আজই প্রাপ্তি। এই উপলক্ষে সন্ধ্যায় আয়োজিত হচ্ছে একটি জমকালো পার্টি, যেখানে থাকবে শহরের নামকরা মানুষজন, ব্যবসায়ী থেকে মিডিয়ার প্রতিনিধিরা। সায়ানের মাকে ইনভাইট করা হয়েছে। সায়ান ওই অফিসের স্টাফ বলে। দুপুরে অফিস থেকে বের হলো সায়ান। বাসায় ফিরে মাকে নিয়ে বেরোলো শপিংয়ের জন্য, পার্টিতে পরার মতো কিছু মানানসই ড্রেস কেনার জন্য। সিতারা ফিরদৌসের চোখে মুখে এক ধরনের আভিজাত্য। পরিপাটি করে শাড়ি পরা, মুখে হালকা প্রসাধনী, ঠোঁটে নরম গোলাপি লিপস্টিক, একদম রুচিশীল এক বাঙালি মা। ছেলের এই বড় প্রাপ্তিতে তিনি নিজেও ভীষণ খুশি। গাড়িতে বসে সিতারা বললেন, আজকে কিন্তু আমার জন্য একটা ভালো শাড়ি কিনবি, পার্টিতে তো আমাকে মানিয়ে চলতে হবে। চোখে রসিকতা, গলায় হালকা হাসির সুর। শান হেসে গড়িয়ে পড়ল, তোমাকে তো এমনি সুন্দর দেখাই মা, শাড়ি কেবল বাহানা। সীতারা একটু ভ্রুকুচকে বললেন, এত প্রশংসা করলে কিন্তু সন্দেহ হয়। দেখিস আবার নিজের জন্য কিছু না কিনে শুধু আমার শাড়িই কিনে ছাড়িস না। মায়ের কথায় হাসলো সায়ান, তারপর বলল, না মা, আজ কিন্তু ঠিক করেছি, নিজের জন্য একটা কোট সেট কিনবো, পুরনোগুলো একেবারে মানায় না আর। মা ছেলে কেউ আর কোনো কথা বলল না। গাড়ি ছুটে চলেছে শহরের অভিজাত এক শপিং মলের দিকে। রাস্তার দুপাশে গাছপালা, ট্রাফিকের ধীর গতি, জানালার ওপারে নরম রোদ পড়ছে সিতারার গালে। হঠাৎ সিতারা অন্য প্রসঙ্গ তুললেন, আরিয়ানের বউ রেহানাকে একদিন গিয়ে দেখে আসতে হবে। ও তো এখন অন্তঃসত্ত্বা, তোর আন্টি ফোন দিয়ে বলল আজ। শান মাথা নাড়ল, হ্যাঁ মা, আমাকেও ফোন করেছিল, শুনেছি 2 মাস হয়েছে। রেহানা আর আরিয়ান খুব খুশি। সিতারা একদম দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক তাই, ওদের পরিবারের সবাই খুব মিশুক। বিত্তবান বলে কখনোই অহংকার করতে দেখিনি, সবাই অনেক ভালো। আর আরিব হয়তো সে একটু উচ্ছৃঙ্খল, কিন্তু ছেলেটার মধ্যে একটা স্থিরতা আছে। নাওমির সঙ্গে কেমন মিশে গেছে আমি শুনেছি। শায়ন এক মুহূর্তের জন্য চুপ করে গেল। নওমির নাম আসতেই মুখটা একটু কঠিন হয়ে উঠল, তবে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, এখন নাওমি এই পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। ওদের সম্পর্কটা বেশ পরিণত বলেই মনে হয়। সিতারা বুঝলেন ছেলের কণ্ঠে হালকা সুর বদলেছে। তবু কিছু না বলে মৃদু হেসে জানালার বাইরে তাকিয়ে থাকলেন। বুঝতে পারছিলেন কিছু কিছু আবেগ থেমে গেলেও চিহ্ন রেখে যায়। শপিং মলের কাছাকাছি এসে গাড়ি থামলো। আলো ঝলমলে ফটকের সামনে নামলেন মা ছেলে। ঝলমলে আলো, মানুষের ভিড় আর গ্লাসের দেওয়াল জুড়ে ছড়ানো নানান ব্র্যান্ডের রঙিন পোস্টার। মলটা যেন আধুনিকতার আলোয় ম্লান করছে। চারিদিকে নরম সুরের মিউজিক বাজছে। প্রতিটা দোকান যেন চোখে ঠাকার মতো সাজানো। মা ছেলে হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলো। একটা দোকানের সামনে এসে সিতারা ফিরদৌস নরম হাসিতে বললেন, এই দোকানের শাড়িগুলো বেশ ভালো দেখাচ্ছে, আমি ভেতরে গেলাম। বলেই তিনি ভিতরে ঢুকলেন। পাশেই টাঙানো ছিল কাঁথা স্টিচের হাতের কাজের শাড়ির সম্ভার। তিনি নিজের জন্য কয়েকটা মসলিন আর সিল্ক শাড়ি দেখতে লাগলেন। নরম নীল, হালকা বেগুনি আর একটা তামাটে লালের দিকে চোখ আটকে গেল। শান শার্টের হাতা গুটিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল। সিতারা ফিরদৌস নিজের জন্য কেনাকাটা শেষে শায়ানের জন্য একটা ক্লাসিক কোট সেট আর কয়েকটা ক্যাজুয়াল টি শার্ট বেছে নিলেন। সেলসম্যানকে বললেন, এগুলো প্যাক করে দিন। শায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কেনাকাটা করা দেখছিল। এমন সময় শায়ানের ফোনে একটা কল এলো। কলটা রিসিভ করে কথা বলতে বলতে সে এগিয়ে গেল মলের ভেতরের করিডোরে। অনেকক্ষণ কথা বলে কথা শেষ করে ফিরে আসার জন্য ঘুরতেই প্রবেশপথে চোখ গেল শায়ানের। মুহূর্তের জন্য যেন সময়টা থেমে গেল। আবির আর তার ডান হাত ধরা নওমির হাত
দুইজনেই প্রবেশ করছিল মলের মূল ফটক দিয়ে। হাসি লেগে আছে মুখে, প্রশান্তি। নওমিকে আজ যেন একটু আলাদা লাগছিল। আলোকিত পরিবেশের মাঝেও ও যেন নিজের আলোয় আলাদা হয়ে দাঁড়িয়েছে। সায়নের দৃষ্টি স্থির হয়ে গেল সেই দৃশ্যপটে। একটু দূরে দাঁড়িয়ে থেকে সে অপলক দেখছিল। মনে হচ্ছিল সময়টা যেন কাটার মতো বুকের কোথাও বিচ্ছে। নমি যেন পুরো মল জুড়ে আলাদা করে চোখে পড়ার মতো। হালকা গোলাপি রঙের নরম জামদানি কুর্তি, যার কাঁধে ও গলায় সূক্ষ্ম রেশমি কাজ, মেয়েলি কোমলতায় ভরা। হাতে কয়েকটা শপিং ব্যাগ, কাঁধে ঝুলছে হালকা ট্যান রঙের ছোট পার্স। তার লম্বা ঢেউ খেলানো কালো চুলগুলো বেনি বাঁধা, গালের দুপাশে কয়েকটা আলগা চুল রেখে দিয়েছে, যেন সে নিজ থেকেই জানে কিভাবে নিজেকে অসাধারণভাবে উপস্থাপন করতে হয়। চোখে সূক্ষ্ম কাজল, ঠোঁটে ন্যাচারাল পিচ কালার লিপস্টিক। হাসিটা ছিল ওর সবচেয়ে বড় অলংকার। গজদাতের সেই হাসি আজও ঝলমলে প্রাণবন্ত, যেন চোখের কোণ থেকে ছড়িয়ে পড়ছে মুখ জুড়ে। শায়নের বুক কেমন ধক করে উঠল। এই মেয়েটিকে সে ভুলতে চেয়েছে, কিন্তু এত সহজ কি তা? আবিরের সাথে দোতলার করিডোরে আসতেই নওমির চোখেও ধরা পড়ল শায়নের দিকে। এক মুহূর্তের জন্য মুখটা থমকে গেল, একটা ছায়া যেন খেলে গেল চেহারায়। তারপর খুবই ধীরে কষ্ট চেপে রাখা এক হালকা হাসি ফুটে উঠল ঠোঁটে। চেনা কণ্ঠে চমকে উঠল শায়ান। নওমিকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে সে সামনে এসে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। মুখ তুলে দেখল সামনে দাঁড়িয়ে আবির, আর তার ঠিক পাশে নওমি। নওমির সেই পুরনো চেনা অভিব্যক্তি, যেটা একসময় শায়নের মন ছুঁয়ে যেত। আবির শায়নের দিকে তাকিয়ে বলে উঠল, আরে ভাই, এখানে? শায়ন একটু থমকে গিয়ে তারপর এগিয়ে এলো। একটা মৃদু হাসি নিয়ে হাত বাড়িয়ে বলল, আরে কি খবর? আর নাওমি কেমন আছো? তার কণ্ঠে উচ্ছ্বাস থাকলেও চোখে লুকানো ছিল একরাশ চাপা অভিমান। সেই পুরনো না বলা কথাগুলো যেন আবার মনে উকি দিল। নমি হালকা হাসল, চোখে সৌজন্যের ভদ্রতা, কিন্তু এক মুহূর্তের জন্য থেমে যাওয়া দৃষ্টি। ভালো আছি, তুমি? শায়ন গলা খাকারি দিয়ে বলল, হ্যাঁ মানে আমিও ভালো আছি। তারপর এক ঝলক তাকালে ওর দিকে, চোখে ভেসে উঠল পুরনো দিনগুলো, আবার মুহূর্তেই চাপা পড়ে গেল। ঠিক তখনই পাশের বুটিক থেকে বেরিয়ে এলেন সিতারা ফিরদৌস। হাত ভর্তি শাড়ির ব্যাগ, মুখে সন্তুষ্টির হাসি। সামনের দৃশ্য দেখে মুখটা আলোয় ভরে উঠল। আরে আরিফ, নাওমি। আত্মিকতায় ভরা কণ্ঠস্বর। আলতো করে এগিয়ে এসে নওমির গাল ছুঁয়ে বললেন, তোমাকে তো অনেকদিন পর দেখছি মা, খুবই সুন্দর লাগছে আজ। তোমাদের দুজনকে একসাথে দেখে খুব ভালো লাগছে। চোখে যেন এক প্রকার আশীর্বাদের আলো। আরিফ আরিফ বিনয়ী হাসিতে মাথা নোয়ালো। ধন্যবাদ আন্টি, আপনাকে দেখে খুব ভালো লাগছে। আসলে নাওমির কিছু কেনাকাটা বাকি ছিল, তাই নিয়ে এসেছি। সিতারা স্নিগ্ধ কণ্ঠে বললেন, ভালো করেছো। তা তোমার বাবা মা, কিয়ারা, আরিয়ান ওরা কেমন আছে? আর রেহানা, শুনেছি সে প্রেগনেন্ট। নওমির মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। হ্যাঁ আন্টি, 2 মাস হয়েছে। বাসার সবাই খুব খুশি। রেহানা ভাবিও ভালো আছে। বাসার সকলে খুব খেয়াল রাখছে। সিতারা মৃদু হেসে মাথা নেড়ে বললেন, খুব ভালো লাগলো শুনে। আমিও ভাবছিলাম একদিন গিয়ে দেখে আসবো। চারজনেই এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। বাতাসে যেন কিছু না বলা আবেগ জমে রইল। তারপর আবির বলল, আপনাদের কি কেনাকাটা শেষ আন্টি? হ্যাঁ বাবা। আমাদেরও শেষ। তাহলে চলুন না আন্টি, একটা কফি শপে যাই। অনেকদিন পর দেখা, 1 কাপ কফি তো খাওয়াই যায়। সিতারা ফিরদৌস সম্মতিতে মাথা নাড়ল। এরপর আবির শায়নের দিকে তাকালে শায়ন একটু দ্বিধা নিয়ে সম্মতি জানালো। এরপর সবাই চলে গেল কফি শপের দিকে। নমি চুপচাপ হেঁটে চলল দুজনের মাঝখানে। নিশ্চিদ্র রাত, চারিদিক নীরবতায় ভরে আছে। ঘড়ির কাঁটা রাত 3টা ছুঁই ছুঁই করছে। বাড়ির প্রতিটি কোণ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে। ঘুমে আচ্ছন্ন সবাই, তবে ঘুম আসেনি আবিরের চোখে। কোনো এক অজানা ভাবনায় অস্থির হয়ে উঠছে সে। বিছানায় একবার ডান পাশে একবার বাঁ পাশে গড়াগড়ি খেয়ে অবশেষে উঠে দাঁড়ালো। ঘড়ির দিকে একবার তাকিয়ে তারপর নিঃশব্দে ছাদের দিকে পা বাড়ালো সে। সন্ধ্যার পর ছাদের বাতি নিভিয়ে দেওয়া হয়, তাই অন্ধকারে পায়ের শব্দ ছাড়া কিছু শোনা যায় না।
আবির ছাদে হেঁটে বেড়াচ্ছে। এক অস্থিরতা, এক চাপা দুশ্চিন্তা যেন গ্রাস করে রেখেছে তাকে। হালকা বাতাসে ওর চুল এলোমেলো হয়ে যাচ্ছে, কিন্তু তাতে কোনো অনুভূতি নেই ওর চোখে মুখে। প্রায় আধ ঘন্টা পর ছাদ থেকে নেমে আসে নিচে। ড্রয়িং রুম পেরিয়ে নিজের ঘরের বারান্দায় দাঁড়াতে হঠাৎ করে কানে আসে একটা হালকা মিউ মিউ শব্দ। একটু থমকে যায় এসে। বিড়ালের আওয়াজ, কিন্তু এটা স্বাভাবিক নয়। আওয়াজের ভয় আর কাতরতা স্পষ্ট। ধীরে ধীরে আওয়াজের উৎস খুঁজতে খুঁজতে এগিয়ে গেল সে গেটের দিকে। দেখলো একটা নেড়ি কুকুর ঘুরঘুর করছে গেটের বাইরে, আর ভেতরের দিক থেকে বাড়ির সিকিউরিটি গার্ড এক হাতে লাঠি নিয়ে একটা ছোট্ট বিড়ালের বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করছে। বাচ্চাটা ভয়ে কুঁকড়ে আছে, গলায় আতঙ্কের কান্না। আবির দ্রুত এগিয়ে এলো। একটা মিনিট আলিম, ওকে আমি দেখছি। সে কুকুরটিকে তাড়িয়ে নিজ হাতে বাচ্চাটিকে তুলে নিল। মায়া ভরা চোখে চেয়ে রইল ছোট্ট প্রাণটি। আবির সিকিউরিটিকে নির্দেশ দিল, গেটের ভেতরে একটা পুরনো টব আছে, ওটায় একটু কাপড় বিছিয়ে ওকে রাখো। হালকা গরম দুধ দিও, আর গায়ে একটু জল দিয়ে পরিষ্কার করে দিও। মনে হয় অনেকক্ষণ না খেয়েছিল। বিড়ালটাকে বুঝিয়ে রেখে যেই না বাসার ভেতরে ঢোকার জন্য ঘুরছে, হঠাৎ কানে এলো ব্যালকনির দরজা খোলার শব্দ। থমকে দাঁড়ায় আবির। চোখ চলে যায় নবমীর ঘরের দিকে। ওখান থেকে এই শব্দটা আসছে। স্মৃতির ভেতর হঠাৎ একটা ঝাঁকুনি। একবার ওকে হারিয়েছে, আবার যদি কিছু হয়। এই চিন্তাতেই নবমীর ঘরের দিকে এগিয়ে যেতে লাগলো সে। হঠাৎ দেখলো নবমী বেরোচ্ছে, কেমন যেন লুকিয়ে বেরোচ্ছে সে। তাদেরকে গেটের পাশে এক কোণায় লুকিয়ে দাঁড়িয়ে গেল সে। কাঁধওয়ালের সাথে ঠেকা দেওয়াল, চোখ স্থির। নবমী বেরোচ্ছে, কিন্তু ওর পোশাক দেখে এক মুহূর্তের জন্য আবির কনফিউজড হয়ে গেল। কোনো মেয়ের মতো নয়। জিন্স, কালো হুডি, মাথায় টুপি, পেছনে একটা স্লিং ব্যাগ ঝুলছে, চুল গুটিয়ে ছোট করে বেঁধে রাখা, একদম ছেলের গেট আপ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, ও গেটের দিকে না এসে সোজা পেছনের 8 ফুট উঁচু দেওয়াল টপকাতে শুরু করলো। আবির স্তব্ধ। ওর দৃষ্টি নিবদ্ধ নবমীর শরীরের চলনে। কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। এমনভাবে দেয়াল টপকে গেল যেন এটা তার প্রতিদিনের অভ্যাস। মুহূর্তে রাস্তার ওপারে। তারপর পকেট থেকে ফোন বের করলো, দ্রুত কিছু টাইপ করলো, কান পর্যন্ত ফোন তুলে বলল, আমি বের হয়ে এসছি, তুমি চলে এসো। কিছুক্ষণের মধ্যে একটা বাইক এসে থামলো। রাইডার হেলমেট পরে আছে, তাই চেনা গেল না সে ছেলে না মেয়ে। নবমী হেলমেটটা নিজে পরে নিল আর বাইকের সামনের সিটে বসলো। পেছনে রাইডার উঠল। আবির সব কিছু দেখে যাচ্ছিল নিঃশব্দে। চোখের পাতাও যেন নড়ে না তার। বাইকটা চলতে শুরু করলো রাতের নীরবত। আবির সব কিছু দেখে যাচ্ছিল নিঃশব্দে। চোখের পাতাও যেন নড়ে না তার। বাইকটা চলতে শুরু করলো রাতের নীরব রাস্তায়। মিলিয়ে গেল দুটো ছায়া। কোথায় যাচ্ছে এত রাতে সে? আবির আর দেরি করলো না। গেট পেরিয়ে বেরিয়ে এলো সে। একটা সাদা হুডি চাপিয়ে দ্রুত নিজের বাইক স্টার্ট করলো। যদিও বাইক তেমন একটা পছন্দ না, তাই সবসময় গাড়ি করে চলাফেরা করে, কিন্তু আজকে নবমীকে ফলো করতে আর কোনো বিকল্প রাস্তা পেল না সে। অল্প দূরত্ব রেখে চুপচাপ অনুসরণ করতে লাগলো নবমীকে। মাথার ভেতর হাজার প্রশ্ন, কিন্তু একটাই উত্তর খোঁজে আবির। এই নবমীটা কে? এই নবমীকে তো সে চেনে না, যে এতদিন এতটা আপন ছিল। এটা কি সেই নবমী? সে কি আদেও তাকে একটুও চিনতে পেরেছে? আর কিছু ভাবলো না সে, চুপচাপ অনুসরণ করতে লাগলো। নিশ্চুপ রাতের বুক চিরে বাইক ছুটে চলেছে দূরের দিকে। আবির নবমীদের বাইককে চোখে রেখেছে। শহরের আলো, ব্যস্ততা, চেনা সব চত্বর ধীরে ধীরে পেছনে পড়ে গেল। রাস্তা এখন নির্জন, গায়ে মাথায় হিমেল বাতাসের ঝাপটা। নবমীরা যেদিকে যাচ্ছে সেটা শহরের সীমা পেরিয়ে একটা মফস্বল অঞ্চল, গাছপালা ঘেরা নির্জন অচেনা এলাকা। প্রায় 40 মিনিটের মতো পথ চলার পর বাইকটা এসে থামে এক পুরনো অর্ধ পরিত্যক্ত দেখতে একটা বাড়ির সামনে। কেমন বিবর্ণতায় ঘেরা পাঁচিলের দেওয়াল, ঝুপঝুপে গেট, ওপরে একটা বিবর্ণ নাম ফলক, আলমেহের এতিম আশ্রয় কেন্দ্র লেখা ঝাপসা হয়ে গেছে। বোঝাই যায় বহুদিনের পুরনো। আবির খানিক দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। নবমী গেট খুলে ঢুকে গেল। বাইকের আরোহীও ওর পিছু পিছু ঢুকলো।
বাইকের আওয়াজ মিলিয়ে গেল ভেতরের উঠানে। গেটের ভেতরটা এতটা বিস্ময়কর হবে আবির ভাবতেই পারেনি। ছোট্ট উঠান, বাম পাশে একটা ভাঙাচোরা চৌকি, ডান পাশে লাগানো 2-3টা ইউক্যালিপটাস গাছ। ঘরের জানালাগুলো থেকে মৃদু আলো পড়ছে উঠানে।